Hello everyone, this is Kueli and welcome to Learning Order. Today we will be doing part 11 of our daily grammar practice session. আজকের সেশনে আমরা 10 important error correction or sentence improvement practice করব based on previous exam paper like recent exam যেরকম 2023 এবং 2024 এর ফার্স্ট হাফে যে এক্সামসগুলো হয়েছে সেই এক্সামস থেকে নেওয়া কয়েকটা সিলেক্টিভ এরর এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আমরা আজকে প্র্যাকটিস করব উইথ ডিটেল বেঙ্গলি মিনিং উইথ ডিটেল বেঙ্গলি গ্রামাটিক্যাল রুলস অ্যানালিসিস। তোমরা অবশ্যই সেশনগুলো দেখতে থাকো। এখানে আমি খুব সহজভাবে তোমাদের যে এরর রিলেটেড কনসেপ্টগুলো রয়েছে বোঝানোর চেষ্টা করব। আশা করব তোমাদের সেশনগুলো আপকামিং এক্সামের জন্য অনেকখানি হেল্পফুল হবে। আর সেশন শুরু করার আগে বলবো, তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না, শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড হোয়েন এভার উই আপলোড এনি প্র্যাকটিস সেশন। তো চলো শুরু করছি আজকের সেশন শুরু করার আগে আমি বলবো, এখানে আমরা যে 10 কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছি, তো তোমরা এই 10 কোয়েশ্চেন্স নিজেরা অ্যাটেম্প্ট করো। নিজেরা কিভাবে করবে দেখো, আমি প্রথমে সেন্টেন্সটা তোমাদের সাথে পড়বো, তোমরাও পড়বে এবং পড়ার সাথে সাথে তোমাদের যদি মনে হয় এটা অ্যান্সারটা তোমরা জানো তাহলে তোমরা কমেন্ট সেকশনে টাইপ করো যে 1-এর ধরো 2 হবে বা 2-এর 4, এইভাবে তোমরা কমেন্ট সেকশনে টাইপ করো। তারপর তোমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন দেখো 10টার মধ্যে তোমাদের কটা ঠিক হচ্ছে বা কটা ভুল হচ্ছে। এটাতে তোমাদের কি হবে বলো তো, তোমরা নিজেরাই নিজেদের জাজ করতে পারবে। আর ধরো বলছি 1-এরটা তোমরা করলে 2-এর অ্যান্সার, কিন্তু 2-এরটা ভুল হলো 3-এরটা, তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের এটা ভুল হয়েছে, মানে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার নেই। ধরো বলছি এই একটা যে এরর রয়েছে প্রথমেরটা, সেটা রিলেটেড টু টেন্স। তো তোমরা কি দেখলে টেন্সের রিলেটেড এররগুলো তোমাদের ভুল হচ্ছে বা আর্টিকেল রিলেটেড এররগুলো তোমার ঠিক হচ্ছে। অর্থাৎ তোমরা এখান থেকে নিজেদের অ্যানালিসিস করতে পারবে কিভাবে, আচ্ছা আর্টিকেল চ্যাপ্টারটা তাহলে আমার বেশ ঠিকমতো রিভিশন হয়ে আছে বা পড়া আছে, টেন্সটা আমার একটু উইক আছে, টেন্সটা আমাকে আরেকবার রিভিশন করতে হবে, বা টেন্স রিলেটেড কোনো যে ইনফরমেশনসগুলো রয়েছে বা রুলসগুলো রয়েছে সেটা আমাকে আরেকবার দেখতে হবে, চোখ বোলাতে হবে। তো এইভাবে তোমরা নিজেদের জাজ করতে পারবে। আমি যখন কোয়েশ্চেনটা পড়ছি তোমরা আমার সাথে পড়ো এবং আনসারটা করার চেষ্টা করো। আর যদি না পারো তারপর তো আমি রয়েছি, তোমাদের আনসারটা সহজভাবে বাংলায় যতটা সম্ভব সিম্পল লুসিড ওয়েতে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা ডেফিনেটলি তোমাদের হেল্প করবে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেওয়ার জন্য। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। প্রথম সেন্টেন্সটা পড়ে নেব। দেখো কি রয়েছে, সি হ্যাজ বট আ কার 2 years ago। এখানে দেখো, এখানে কিন্তু আমরা পাচ্ছি একটা টেন্স রিলেটেড এরর, এবং এই টেন্স রিলেটেড এররটা আমি কিন্তু দেখছি প্রিভিয়াস ইয়ারে প্রচুরবার 7 times 8 times দেখছি রিপিটেডলি আসছে বিভিন্ন এক্সামে। তো এখানে দেখো একটা ভীষণ সোজা কনসেপ্ট রয়েছে, জাস্ট একবার এই কনসেপ্টটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। কি দেখো 2 years ago রয়েছে, ঠিক আছে। এরকমভাবে যদি কয়েকটা ওয়ার্ড আমরা পাই, যেরকম ইয়েস্টারডে পেতে পারি, এই যে এগো 2 years ago থাকতে পারে, 5 years ago থাকতে পারে, বা 5 days ago থাকতে পারে, লাস্ট ডে থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, বা থাকতে পারে কোনো পার্টিকুলার সাল যেটা আমাদের অতীত বোঝাচ্ছে 2022 থাকতে পারে। জানি এখন 2024 সাল, মানে 2022টা কি অতীত হয়ে গেছে। বা ধরো আজকে রয়েছে কি, আজকে রয়েছে আমার 1 অক্টোবর 2024। তো যদি আমাদের থাকে 1 জানুয়ারি 2024, এই ডেটটা কি, এটা আমাদের পাস্টকে ইনসিডেন্ট করছে, পাস্ট ইনসিডেন্টকে ইন্ডিকেট করছে ক্লিয়ারলি। তো এই রকমভাবে যদি পাস্টের ডেট অথবা এই 2 years ago, 5 years ago, 3 days ago, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এইরকম ওয়ার্ডসগুলো আমরা পাই, আমরা আর কোনো দিকে তাকাবো না, কিচ্ছু ভাববো না, জাস্ট আমরা সাবজেক্ট এবং সাবজেক্টের পরে V2 মানে কি সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা, মানে ভার্বের পাস্ট ফর্মের যে ফর্মটা সেটা আমরা ইউজ করব। কোনো হ্যাজ, হ্যাভ, হ্যাড কিচ্ছু না, সিম্পল সাবজেক্ট প্লাস V2, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে কি রয়েছে দেখো, সি হ্যাজ বট আ কার 2 years ago। তাহলে এখানে এই সি হ্যাজ হবে না, কি হবে, সিম্পলি সি বট আ কার 2 years ago।
সি বট এ কার 2 years ago, এখানে হ্যাজটা আমাকে কাটতে হবে, ঠিক আছে। এখানে ছিল হ্যাজ বট, অর্থাৎ এটা আমার ছিল হ্যাজ প্লাস V3, কিন্তু এটা আমার ভুল, এখানে আমার করতে হবে কি সিম্পল V2। এবার দেখো এখানে আমরা জেনে নেব BUY বাই, এটা হচ্ছে V1 মানে হচ্ছে কেনা, সে 2 বছর আগে একটা গাড়ি কিনেছে, তো বাইটা হচ্ছে V1, আর তার V2কে BOUGHT বট, এটা হচ্ছে V2, আর V3 কিন্তু সেম BOUGHT বট, এটাও কিন্তু V3, তাহলে কি দেখলাম V2 আর V3 সেম, তাই এখানে আমাদের কিন্তু সি হ্যাজটাকে উড়িয়ে দিলেই হচ্ছে, যেহেতু V2 আর V3 সেম। তো আমাদের এখানে সিম্পলি আমরা যে রুলটা জানলাম কি, যদি আমরা এই ওয়ার্ডগুলো পাই তারপর আমরা তাহলে সাবজেক্ট আর তারপর V2 ব্যবহার করব, আর কোনো কিছু না, আইএনজি ফর্ম ভার্বের সাথে হ্যাজ, হ্যাভ, হ্যাড, কিচ্ছু না, জাস্ট সাবজেক্ট এবং ডাইরেক্ট তারপর V2 ইউজ করব। আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে অপশান 1 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো নাও মুভিং অন, কোয়েশ্চেন নাম্বার 2 কী রয়েছে দেখো, বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ সিকিওর গুড মার্কস। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডিশন রয়েছে, যদি তুমি পরিশ্রম করো তুমি একটা ভালো মার্কস পাবে, ঠিক আছে। তাহলে যখন এইরকম একটা কন্ডিশন থাকে বা শর্ত বোঝায়, সেক্ষেত্রে আমাদের যে পার্টে শর্তটা বা কন্ডিশনটা রয়েছে সেই পার্টটা আমি করব কিসে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর যেটা মেন পার্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ যে আদার পার্টটা রয়েছে সেন্টেন্সে, সেটা আমরা কিসে করব, সেটা আমরা করব সিম্পল ফিউচার টেন্সে। দেখো যদি পরিশ্রম করো ভালো নাম্বার পাবে, এটা কি বোঝাচ্ছে, এটা আমার ফিউচার টেন্স বোঝাচ্ছে, সিম্পল ফিউচার মানে কি সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল ইউজ করব, তারপর আমরা V1 ইউজ করব। তাহলে ইউ সিকিওর গুড মার্কস নয়, ইউ উইল সিকিওর গুড মার্কস করতে হবে, উইল প্লাস V1, সিকিওর এখানে V1 রয়েছে, তাহলে ইউ উইল সিকিওর গুড মার্কস। সো এখানে আমার হবে অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার, ইউ উইল সিকিওর গুড মার্কস। ওকে, এই কনসেপ্টটাও কিন্তু টেন্সের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো পরপর দুটো কোয়েশ্চেন আমরা করলাম কি টেন্স রিলেটেড, এবং এই যে কনসেপ্টগুলো করছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করলে দেখছি কি যে এই কনসেপ্টগুলোর থেকে কিন্তু প্রচুর বার কোয়েশ্চেন আসছে বিভিন্ন এক্সামে, এই কনসেপ্ট থেকে রিপিটেডলি কোয়েশ্চেন আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, তাই আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু একদম ভুললে চলবে না, এগুলো হচ্ছে খুব সিলেক্টিভ এবং খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, ঠিক আছে। চলো দেখে নেব আমাদের কোয়েশ্চেন নাম্বার 3তে কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা পড়ে নেব একবার। মাই ফাদার টোল্ড মি দ্যাট ইন হিজ চাইল্ডহুড, মানে আমার বাবা বলেন যে তার চাইল্ডহুডে হি ওয়াজ ওয়াকিং টু স্কুল এভরিডে। এখানে কি এরর রয়েছে, আবারও একটা আমরা পেলাম কি টেন্স রিলেটেড এরর। দেখো মাই ফাদার টোল্ড মি দ্যাট ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ওয়াকিং টু স্কুল এভরিডে নয়, কি হবে হি ইউজ টু ওয়াক টু স্কুল এভরিডে। এবার ওয়াজ ওয়াকিং না বলে ইউজ টু ওয়াক বললাম কেন জেনে নেব। দেখো আমরা ওয়াজ ওয়াকিং মানে কি, ওয়াজ ওয়াকিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস মানে কি পাস্টে লিমিটেড পিরিয়ডের জন্য কোনো একটা অ্যাকশন কন্টিনিউ হচ্ছে বোঝালে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, কিন্তু এখানে তো লিমিটেড অ্যাকশন, এখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে পাস্টের একটা হ্যাবিট, ওকে, পাস্টের একটা ডেলি হ্যাবিটের কথা বোঝানো হচ্ছে। তো যখন আমরা পাস্টের কোনো হ্যাবিট বা কোনো কাজ যেটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য চলছে, যেটা পাস্টের হ্যাবিট, সেটা বোঝানোর জন্য আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করব, সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি কি সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1, এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করে পাস্টের হ্যাবিটকে ইন্ডিকেট করি বা পাস্টের হ্যাবিটকে বোঝাই। তাহলে আমার বাবা কি বলছে যে তার চাইল্ডহুড ডেতে সে কী করতো, হেঁটে স্কুল যেত প্রত্যেক দিন, তাহলে তার চাইল্ডহুড ডেতে সে যে হেঁটে স্কুলে যেত এটা কি তার একটা রেগুলারের হ্যাবিট ছিল, তাহলে এখানে রেগুলারের পাস্ট হ্যাবিট, অর্থাৎ আমরা একদম এই স্ট্রাকচারটা ফলো করব, সাবজেক্ট অ্যান্ড ইউজ টু অ্যান্ড V1। তাহলে হি আমার সাবজেক্ট, তারপর আমরা কী দিলাম ইউজ টু দিলাম, তারপর V1 দ্যাট ইজ ওয়াক। এখানে ওয়াকিংটা মেন ভার্ব ছিল, মানে ওয়াকটা এখানে মেন ভার্ব ছিল, কী বললাম V1 দেবো, ওয়াকটা হচ্ছে V1।
তাহলে আশা করছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আমার কোন পার্টে ভুল ছিল, এই যে হি ওয়াজ ওয়ার্কিং হবে না, কি বলতে হবে, হি ইউজ টু ওয়ার্ক। সো অপশন 1 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ কী রয়েছে, আই ইউজড আ ভ্যারাইটি অফ সোর্সেস টু ফাইন্ড দ্য মোর চিপ ফ্লাইট। দেখো এখানে কি বলা রয়েছে, আন্ডারলাইন পার্টটা আমাদের রিপ্লেস করতে হবে। এই চারটের মধ্যে কোনটা দিয়ে আমরা সেটা করতে পারবো। দেখো আই ইউজড, আমি ব্যবহার করতাম, এ ভ্যারাইটি অফ সোর্সেস টু ফাইন্ড দ্য মোর চিপ ফ্লাইট, সবচেয়ে সস্তার ফ্লাইটের জন্য আমি বিভিন্ন সোর্স ব্যবহার করতাম। তাহলে সবচেয়ে সস্তার ফ্লাইট অর্থাৎ সবচেয়ে সস্তা মানে কি, সবার মধ্যে সস্তা, অর্থাৎ এখানে কি বুঝতে পারছি, হবে সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি করতে আমরা কি ব্যবহার করি, চিপ রয়েছে এখানে মেন ওয়ার্ড, দ্যাট ইজ সিঙ্গেল সিলেবেল ওয়ার্ড। আর সিঙ্গেল সিলেবেল ওয়ার্ড মানে কি, তাকে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব, ইএসটি যোগ করে করব। দেখো এই সুপারলেটিভ আর কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ এই কনসেপ্টটা দিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটা এরর প্র্যাকটিস করেছি আগের সেশনে। আমি বলবো তোমরা যারা আগের সেশনগুলো দেখোনি অবশ্যই তোমরা আগের সেশনগুলো দেখে নিও, কারণ এখানে আমরা কিন্তু খুব সিলেক্টেড চুজি কোশ্চেন্সগুলোই প্র্যাকটিস করছি, যেগুলো রিপিটেডলি আমাদের জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন কোশ্চেনে। তো এবং আগামী দিনেও যেগুলো আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যদি আমরা একটু সিলেক্টিভ, একটু কম প্র্যাকটিস করে একটা ভালো মার্কস ক্যারি করতে চাই, এই যে সেশনসগুলো করানো হচ্ছে, এই প্র্যাকটিস সেটগুলো যেগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে লার্নিং অর্ডারতে, অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করতে হবে, কোনো সেশন মিস করলে চলবে না। কারণ এখানে আমরা খুব সিলেক্টিভ করছি, তাই আমাদের কিন্তু কম্প্যাক্ট প্রত্যেকটা সেশন ভীষণ। সো প্রত্যেকটা সেশনই আমাদের অ্যাটেন্ড করতে হবে। মানে ধরো আজ করছি কালকে গ্যাপ দিয়ে দিলাম, এরকম করলে চলবে না। ডেলি প্র্যাকটিস তোমাদের কিন্তু এখানে করতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু বেশিক্ষণ না, 10-15 মিনিটসের প্র্যাকটিস সেশন হচ্ছে। তো এটা আমরা দেখো ঘুমাতে যাওয়ার আগে দেখতে পারি, সকালে ঘুম থেকে উঠেই আমরা কিন্তু মর্নিং রিচুয়ালসের মতো এটা জাস্ট একবার দেখে নিতে পারি, বা লাঞ্চের পরে আমরা বসে রয়েছি এই প্র্যাকটিস সেশনটা আমরা দেখে নিতে পারি। তো এইভাবে কিন্তু এটা আমাদের ডেলি লাইফে আমাদের মানে এটা ইনকর্পোরেট করতে হবে, যে এই সেশনগুলো আমি কিন্তু মিস করব না, দেখবই। একটা গ্রামারের সেশন তার সাথে একটা ভোকাবের সেশন। তো এইভাবে করলে কিন্তু তোমাদের কিন্তু আফটার 1 মান্থ তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমাদের কিন্তু বেশ একটা ইমপ্রুভমেন্ট তোমরা নিজেদের মধ্যেই লক্ষ্য করবে। ওকে, তো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, সুপারলেটিভ ডিগ্রি যখন আমাদের ব্যবহার করি তো তখন তার আগে অবশ্যই আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার করি। আর যদি ওয়ার্ডটা সিঙ্গেল সিলেবেল হয়, মানে আমরা ধরো এক নিঃশ্বাসে উচ্চারণ করছি, চিপ, তাহলে চিপের সুপারলেটিভ ডিগ্রি চিপেস্ট। আর যদি আমরা একে কম্পারেটিভ ডিগ্রি করতাম তখন ইআর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করতাম। ওকে, এবার যদি আমাদের একের বেশি সিলেবেল থাকে, অর্থাৎ যেরকম আমরা যদি বলি বিউটিফুল ওয়ার্ডটা নিলাম, ঠিক আছে, বিউটিফুল, এখানে কটা সিলেবেল রয়েছে, এখানে 3 সিলেবেলস রয়েছে। দেখো এক নিঃশ্বাসে আমরা কিন্তু বিউটিফুল ওয়ার্ডটা প্রোনাউন্স করতে পারছি না বা উচ্চারণ করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি করার জন্য বিউটিফুলের আগে মোস্ট ব্যবহার করব, এবং কম্পারেটিভ ডিগ্রি করার জন্য তার সাথে আমরা মোরের ব্যবহার করব। সো এটা আমরা মাথায় রাখবো যে আমরা কোন ওয়ার্ডের সাথে মোর আর মোস্ট দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করব, আর কোন ওয়ার্ডের সাথে ই আর ইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করব। আশা করছি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। এবার দেখো এই সেন্টেন্সটার দিকে আমরা ধ্যান দিই। কী রয়েছে দেখো, সবচেয়ে সস্তার ফ্লাইট, তাহলে আমাদের দা রয়েছে এবং তারপর সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কি বলবো, দ্য চিপেস্ট। ওকে, কোন অপশানে রয়েছে, নো রেক্টিফিকেশন নয়, চিপার নয়, দ্য চিপেস্ট। সো কি দেখলাম, অপশান 3 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার, দ্য চিপেস্ট ফ্লাইট। ওকে, সো এখানে আমাদের অপশান 3 কারেক্ট অ্যান্সার হলো। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো ইজ ওয়িং। আচ্ছা, পুরো সেন্টেন্সটা পড়বো প্রথমে। রমেশ ইজ ওয়িং আ বিউটিফুল হাউস ইন নয়ডা। রমেশের নয়ডাতে একটা বিউটিফুল হাউস রয়েছে বা হাউসের মালিকানা রয়েছে। তাহলে কি, রমেশের রয়েছে একটি বিউটিফুল হাউস, তো ওয়িং, তো এটা কিভাবে ইমপ্রুভ করতে পারবো, এই আন্ডারলাইন পার্টটা আমরা এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটাকে দিয়ে ইমপ্রুভ করতে পারবো, মানে আরও বেটার করতে পারবো। দেখো এটা আমাদের ভুল রয়েছে, হ্যাঁ, ইজ ওয়িং কখনো হয় না, কি হবে, এখানে হবে ওজ, OWNS, ওনস। রমেশ ওনস আ বিউটিফুল হাউস ইন নয়ডা।
এবার অনেকেরই কোশ্চেন হবে, কেন আমরা কন্টিনিউয়াস টেন্সটা এখানে ব্যবহার করলাম না, কেন কন্টিনিউয়াস টেন্স হলো না, কেন এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম? দেখো, এখানে একটা খুব সুন্দর গ্রামাটিক্যাল কনসেপ্ট রয়েছে রিলেটেড টু টেন্স, সেটা আমরা একটু জেনে নেব। যখন আমরা কিছু কিছু ভার্ব, যেরকম যেগুলো হচ্ছে যে স্টেট ভার্ব, এই স্টেট ভার্বগুলো যদি আমরা পাই না, এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্ব। নন প্রোগ্রেসিভ ভার্ব কি? নন প্রোগ্রেসিভ ভার্ব হলো যে ভার্বগুলোর সাথে আমরা আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি না, সেগুলোকে বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্ব। মানে যেগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না, যেরকম লাভ হতে পারে, লাইক হতে পারে, বিলং হতে পারে, ঠিক আছে, তারপর হিয়ার হতে পারে। এগুলো প্রত্যেকটাই হলো স্টেট ভার্ব। স্টেট ভার্বগুলো কি? স্টেট ভার্বগুলো আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না, এগুলো অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করি, ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। এবার দেখো, স্টেট ভার্ব আর এক ধরনের ভার্ব হয় কি অ্যাকশন ভার্ব। চলো অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্বের তফাৎটা একটু জেনে নেব, অ্যাকশন ভার্ব ভার্সেস স্টেট ভার্ব। দেখো, অ্যাকশন ভার্ব মানে যেগুলো কোনো অ্যাক্টিভিটি বা ক্রিয়াকে বোঝাচ্ছে, মানে কোনো কিছু করা বোঝাচ্ছে, যেরকম প্লে, এটা আমাদের অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, যেরকম গো হতে পারে, ঠিক আছে, ওয়াক হতে পারে, এগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। কিন্তু স্টেট ভার্ব বলতে কি? স্টেট ভার্ব বলতে যেগুলো কোনো কিছু স্টেট বা কোনো কিছু সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, যেরকম আই লাইক ইউ, এটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে? না। এটা কি বোঝাচ্ছে? এটা একটা স্টেট ভার্ব, এটা একটা অবস্থানকে বোঝাচ্ছে, বা এটা একটা জাস্ট ইনফরমেশনকে বোঝাচ্ছে যে আমি তোমায় পছন্দ করি, জাস্ট একটা ইনফরমেশন। বা এটা কি একটা অবস্থান, দ্য হাউস বিলংস টু মি, এটা আমার একটা অবস্থান, ঠিক আছে, বা ইনফরমেশন, এই বাড়িটা আমার, ঠিক সেই রকম OWN, এটাও কিন্তু একটা স্টেট ভার্ব। তাই কিন্তু এখানে ইজ ওয়িং না বলে কি বলবো? ওনস। সো অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তারপরেও আমি বলবো, তোমাদের যদি এই গ্রামাটিক্যাল কনসেপ্ট রিলেটেড কিছু কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। নাও মুভিং অন, কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে? এভরিওয়ান লাইকস ইন ওয়াচ আ ম্যাজিক শো। দেখো, এভরিওয়ান লাইকস প্রত্যেকেই পছন্দ করে, ইন ওয়াচ নয়, কি হবে? এভরিওয়ান লাইকস টু ওয়াচ, টু এর পরে আমরা V1 দেবো, এখানে V1 রয়েছে, তাহলে এখানে ইন না বলে বলতে হবে কি টু। এভরিওয়ান লাইকস টু ওয়াচ। সো এখানে কোনটা হচ্ছে? এই যে অপশন 3তে আমরা পেয়ে গেছি লাইকস টু ওয়াচ, এভরিওয়ান লাইকস টু ওয়াচ আ ম্যাজিক শো। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। আচ্ছা, এখানে কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের। দেখো, সেন্টেন্সের সাবজেক্টে আমরা যদি পাই এভরিবডি, বা যদি পাই এভরিওয়ান, বা যদি পাই ইচ, তো এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পাই আমরা, তারপর অলওয়েজ আমরা ইউজ করব সিঙ্গুলার ভার্ব, এটা আমরা মনে রাখবো। ওকে, দেখো এখানে কি রয়েছে? এভরিওয়ান, তাই আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি কি লাইকস। ওকে, কারণ ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করি প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে কি রয়েছে? লাইক, লাইকটা মেন ভার্ব, তাই দেখো এখানে কি যোগ করেছি? এস যোগ করেছি, এভরিওয়ান লাইকস করেছি, কারণ আমার এখানে এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তারপর আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, এবং সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই আমরা করলাম কি এভরিওয়ান লাইকস, তারপর আমরা ইনফিনিটিভ টু ইউজ করেছি, এবং তারপর আমরা কী দেবো? ওয়াচ, এভরিওয়ান লাইকস টু ওয়াচ। টু এর পরে আমরা অলওয়েজ V1 ইউজ করি, তো এভরিওয়ান লাইকস টু ওয়াচ আ ম্যাজিক শো। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 কী রয়েছে? হেলেনা লাভস টু ডিগ অ্যান্ড প্লেড ইন দ্য ডার্ট লাইক এনি আদার চাইল্ড। হেলেনা কী পছন্দ করেন? মাটি খুঁড়তে পছন্দ করে এবং ওই মাটি নিয়ে খেলতে পছন্দ করেন অন্যান্য চাইল্ডদের মতোই। তাহলে হেলেনা লাভস টু ডিগ, দেখো টু ইনফিনিটিভ টু, তারপর V1, তাহলে এখানেও কিন্তু আমার V1 লাগবে। টু ডিগ অ্যান্ড প্লে ইন দ্য ডার্ট, তাহলে এখানে কোন অপশানটা হবে? প্লেইং হবে না, প্লেজ হচ্ছে না, প্লে ইন দ্য ডার্ট। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আগের যে কনসেপ্টে ছিল সেম কনসেপ্টে রয়েছে, এভরিওয়ান লাভস টু ডিগ, টু এর পরে V1, টুটা দুবার ইউজ করবো না, যেহেতু এখানে একবার ইউজ করেই আমার কাজ চলে যাচ্ছে। দেখো, টু এর পরে V1 দিয়েছি, এবং এখানেও তাহলে V1, অর্থাৎ প্লেড নয়, প্লেডটা কি? প্লেডটা তো V2 হচ্ছে না, এখানে V1 দিতে হবে, মানে কি বলতে হবে? প্লে, প্লে ইন দ্য ডার্ট। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8 কী রয়েছে? দেখো, ইফ হি হ্যাড পেড অ্যাটেনশন টু দ্য অ্যানাউন্সমেন্ট
হি হ্যাড নট মিসড দ্য ট্রেন। দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল কনসেপ্ট বেসড অন কন্ডিশনাল, মানে এটা রয়েছে থার্ড কন্ডিশনালের ওপর। এবার কন্ডিশনাল কি, দেখো কন্ডিশনাল কি সেটা যদি আমি এখন বোঝাতে চাই, তিনটে কন্ডিশনাল হয় বা চারটে কন্ডিশনালও অনেকে বলে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো আমাদের এক্সামে এই থার্ড কন্ডিশনালের থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন্স আসে। তো কন্ডিশনালের ওপর তোমাদের যদি পার্টিকুলার করে ভিডিও প্রয়োজন থাকে ডেফিনেটলি আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি এই কন্ডিশনালের ওপর একটা ডিটেল ক্লাস তোমাদের করিয়ে দেব, একদম যেটুকু কনসাইজ ওয়েতে, যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজন সেটা আমি করিয়ে দেব। আর এখন আমি শুধু থার্ড কন্ডিশনালটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, পুরোটা তো এখানে বোঝানো সম্ভব নয়। তো যেটুকু তোমাদের এই এরর রিলেটেড যেটা রয়েছে কনসেপ্ট, সেটা আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে শোনো। কি রয়েছে দেখো, ইফ হি হ্যাড পেড অ্যাটেনশন টু দ্য অ্যানাউন্সমেন্ট হি হ্যাড নট মিস দ্য ট্রেন। মানে সে যদি অ্যানাউন্সমেন্টটাতে অ্যাটেনশন দিত বা মন দিয়ে শুনতো তাহলে সে ট্রেনটা মিস করতো না। দেখবে যখন আমরা স্টেশনে যাই যে বিভিন্ন অ্যানাউন্স করে যে এত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, ট্রেন ঢুকছে বেরোচ্ছে, তো ওইটা এখানে বলা হচ্ছে যে যদি সেই অ্যানাউন্সমেন্টটা ধ্যান দিত অ্যানাউন্সমেন্টের ওপরে তাহলে সে ট্রেনটা মিস করতো না। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, দেখো পাস্ট কোনো সিচুয়েশন এবং পাস্ট রেজাল্ট। যদি সে পাস্টের একটা সিচুয়েশনকে বোঝানো হচ্ছে, মানে যদি সে ধ্যান দিত তবে সে মিস করতো না, মানে কি পুরোটাই কিন্তু পাস্ট, এখন আর কিছু করার নেই, পুরোটাই পাস্ট হয়ে গেছে। মানে আমি যদি এখন আফসোসও করি আমি কি আর পারবো ট্রেনটা, আমি আর ট্রেনটা ধরতে পারবো না। তো এটাই হচ্ছে থার্ড কন্ডিশনালের রুল, মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল কোথায় কোথায় ইউজ হয় সেটার রুল। এবার থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা একটু আমাদের ধ্যান দিতে হবে। কি থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার, যে পার্টে ইফ রয়েছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 মানে কি, হ্যাড প্লাস V3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার অন্য যে পার্টটা রয়েছে সেখানে হবে কি সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3। ওকে, তাহলে দেখো এখানে ইফ রয়েছে প্লাস সাবজেক্ট রয়েছে প্লাস হ্যাড রয়েছে প্লাস পেড অর্থাৎ V3, তাহলে এই পার্টটা আমার ঠিক আছে। নেক্সট পার্টে কী রয়েছে দেখো, হি রয়েছে, হ্যাড নট। হ্যাড নট তো হবে না, এখানে আমার বলতে হবে কি হি এর পর আমি স্ট্রাকচার কি বলেছি, উড প্লাস হ্যাভ প্লাস V3, এখানে নটটা আছে নটটা দিয়ে দেবো, তারপর কি দেবো V3। তাহলে এখানে কি হবে, হি উড হ্যাভ নট মিসড দ্য ট্রেন। এখানে আমার কোন পার্টে ভুল রয়েছে বলো তো, এখানে আমার ভুল রয়েছে ওই যে হি হ্যাড নট মিসড দ্য ট্রেন নয়, হি হ্যাড নট হবে না, এখানে বলতে হবে কি হি উড হ্যাভ নট মিস দ্য ট্রেন। তাহলে এখানে আমার এই যে 3 নম্বর যে পার্টটা রয়েছে, যে অর্থাৎ অপশন 2তে যেটা রয়েছে সেইখানটাতে আমার ভুল রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাড নট নয়, স্ট্রাকচার অনুযায়ী কি হবে, উড প্লাস হ্যাভ, আর নটটা যেহেতু রয়েছে রেখে দেবো, প্লাস V3। এখানে তো V3 অলরেডি রয়েছে, V3 তো রয়েছে, V3টা তার মানে এখানে ঠিক আছে। তাহলে ওই যে হ্যাডের পরিবর্তে উড হ্যাভ বলতে হতো। ঠিক আছে, এটাই আমার এখানে এরর ছিল। সো অপশন 2টা এখানে হলো কারেক্ট অ্যান্সার। চলো সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখে নেব কী রয়েছে। একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে, পড়ো। দে সেড দ্যাট হি ইজ নট গোয়িং টু কল দেম। সে কি বলেছিল, যে সে বলেছিল হি, মানে এখানে মানে তারা বলেছিল যে সে তাদের ডাকেনি। তো দে সেড দ্যাট হি ইজ কেন হবে, এখানে কি হবে হি ওয়াজ, কারণ প্রথম ভার্বটা যখন V2তে রয়েছে, দ্বিতীয় ভার্বটা সিম্পল প্রেজেন্টে করতে পারবো না, সেটাও আমাদের কিন্তু পাস্টেই করতে হবে। তাহলে আমরা কি বলবো, হি ওয়াজ নট গোয়িং টু কল দেম। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো মানে আমরা ধরো টেন্সের যখন কোয়েশ্চেন করছি, প্রথম দুটো ভার্ব পেলাম, ঠিক আছে, এবার ভার্বটা আমাদের চেক করতে হবে। একটা ভার্ব যখন দেখছি V2তে রয়েছে, অন্য ভার্বটা V1-এ কখনো হবে না, V2তেই করবো সেটাকে আমরা। তো এখানে আমরা কি পেলাম, ইজের পরিবর্তে ওয়াজ, ইজটা ছিল সিম্পল প্রেজেন্ট, সেটাকে করতে হবে পাস্ট টেন্সে, অর্থাৎ হি ওয়াজ নট গোয়িং টু কল দেম। আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 10, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। কি রয়েছে, ইফ আই উইল গেট গুড মার্কস মাই ফাদার উইল বাই মি আ ল্যাপটপ। দেখো এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টেন্স রিলেটেড কোয়েশ্চেন।
দেখো কি কনসেপ্টটা রয়েছে, ইফ আই উইল গেট গুড মার্কস হবে না, কি হবে, ইফ আই গেট গুড মার্কস মাই ফাদার উইল বাই মি আ ল্যাপটপ। যদি আমি ভালো নাম্বার পাই আমার বাবা আমাকে ল্যাপটপ কিনে দেবে। দেখো এই যে আমার বাবা আমাকে ল্যাপটপ কিনে দেবে, এটা তো সিম্পল ফিউচারের ঘটনা, তাই এখানে উইল প্লাস V1 রয়েছে, মানে এই পার্টটা ঠিকই রয়েছে। আর একটু আগে আমি কি বললাম, যখন এই রকম কোনো সেন্টেন্স থাকে মানে ভবিষ্যতের ঘটনা কিন্তু দুটো অ্যাকশন রয়েছে, এবার দুটো অ্যাকশনসকেই কি আমরা ফিউচারে করতে পারবো না, ডবল ফিউচার আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। ওকে, তাহলে কি করব, একটা করব সিম্পল প্রেজেন্টে। এবারে কোনটা সিম্পল প্রেজেন্টে করব, যে পার্টে রয়েছে শর্ত, যে পার্টে বোঝানো হচ্ছে কোনো কন্ডিশন বা কোনো টাইম, তো সেই পার্টটা করব কিসে, সেই পার্টটা করব সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর যেটা মেন পার্ট রয়েছে সেটা করব সিম্পল ফিউচার টেন্সে। এখানে এটা মেন পার্ট, মাই ফাদার উইল বাই মি এ ল্যাপটপ, এটা ঠিক আছে, এটা আমরা সিম্পল ফিউচারে করেছি। কিন্তু প্রথম পার্টটা এই যে ইফ মানে কি যদি, মানে এখানেই রয়েছে আমার কন্ডিশন, তাহলে কন্ডিশন বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কি করতে হবে, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে কি সাবজেক্ট প্লাস V1, তাহলে ইফ আই সাবজেক্ট তারপর কি দেবো V1 অর্থাৎ গেট, ইফ আই গেট, সো এখানে উইল গেটের পরিবর্তে কি বলতে হবে, শুধু গেট। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে, তোমাদের সেশনটা ডেফিনেটলি হেল্পফুল হবে। আর তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি কোনো সাজেশন থাকে রিলেটেড টু দিস কন্টেন্ট, ডেফিনেটলি ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। আর অবশ্যই তোমরা লার্নিং অরা শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা, এরকম আরও অনেক অনেক কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।